নমস্কার, আমি রূপসী হালদার। আজকে পড়ছি আমরা তো ভালোবাসি তোকে। লেখনীতে রয়েছেন সালমা চৌধুরী। এটি বিয়ে স্পেশাল পর্ব। মেঘ বিহুমিত নয়নে মনিয়াপুর মুখের পানে চেয়ে আছে। রূপকথার গল্পের মুগ্ধতায় ডুবে ছিলেও নিজের মাথার ব্যথার কথা বেমনন ভুলে গিয়েছে। সেখানে 2 বছরের প্রণয়ের পূর্ণতা পেতে আবিরের মুখ থেকে ভালোবেসে শুনতে মেঘ উন্মাদ হয়ে উঠেছিল। সেখানে আবির 15 বছর যাবৎ পাগলের মতো একতরফা ভালোবেসে গেছে। এটা ভেবেই মেঘ আঁতকে উঠেছে। ছোটবেলায় এত এত স্মৃতির ভিড়ে মেঘের মনে আবিরের স্মৃতি খুব কমই আছে। আবেগকে নিয়ে অতীতে ভাবতে গেলে মেঘের সর্বপ্রথম মনে পড়ে জয়ের কারণে থাপ্পড় খাওয়ার ঘটনাটা, যেখান থেকে আবিরের প্রতি ঘৃণা আর বিরক্তি জন্মেছিল। যার দরুন এক বাসা থেকেও আবিরের সাথে 2 বছরে একটা সামান্যতম কথাও বলেনি। এমনকি আবির চলে যাওয়ার পর 7 বছরে একবার হ্যালো পর্যন্ত বলেনি। অথচ আজ সেই কথাগুলো মনে করে আনমন হেসে ফেলল। ভেতরে ভেতরে নিজের প্রতি বেশ ক্ষুব্ধ হয়েছে। সেখানে এমপির মেয়ের 2-4টা কমেন্ট সহ্য করতে পারেনি। আবিরের অনুভূতি না নিয়ে ব্লক করে দিয়েছিল। মালা 2 দিনের আলগা ভালোবাসা সহ্য করতে পারেনি। সেখানে জয়ের সাথে বন্ধুত্বের কারণে আবিরের থাপ্পড় মারাটা মেঘের কাছে আজ অযৌক্তিক মনে হচ্ছে না। মুন্নি আপু আনমনে হেসে বললেন, জানো মেঘ, তোমাকে যতবার আমি মেহেন্দি পরিয়ে দিই ঠিক ততবারই সাজ্জাদের কথা মনে পড়ে। নয়তো নাম খেয়াল ছিল না, কিন্তু বাসার সামনে দাঁড়িয়ে থাকা পিচ্চি ছেলেটার মুখটা সবসময় ভাসত। অনেকবার তোমাকে জিজ্ঞাসা করতে চেয়েছি, কিন্তু সাজ্জাদের নিষেধ অমান্য করে জিজ্ঞাসা করার সাহস করে উঠতে পারিনি। কাল যেহেতু তোমাদের বিয়ে, তাই আজ নিশ্চিন্ত মনে কথাগুলো বলতে পারছি। মেঘ, তুমি খুব ভাগ্যবতী যে সাজ্জাদের মতো একজন জীবসঙ্গী পেতে যাচ্ছ। বড় বোন হিসেবে সাজেস্ট দিচ্ছি, যাই হোক যাক না কেন সবসময় ওর পাশে থেকো। মেঘ সদায়সন হেসে উত্তর দিল, ইনশাআল্লাহ আপু, আমি আমারও তো ওনার পাশে থাকবো, একদম ওনার লক্ষ্মী বউ হয়ে। মুন্নি আপু নিঃশব্দে হেসে মেহেন্দি পড়াতে ব্যস্ত হয়ে গেছেন। এর মধ্যে আবির ভিডিও কল দিচ্ছে। মেঘ কল রিসিভ করেই স্পষ্ট চোখে তাকাচ্ছে। মুগ্ধতার মেঘের 2 চোখ চিকচিক করছে। ঠোঁটে লেগে আছে নিকুশিত হাসি। মেঘের ক্রমণপ্রাণ হৃদয়ের প্রাঞ্চল হাসিতে আবির বরাবরের মতো মোহিত হলো। বুকের ভেতরটা নিখাত ভালোবাসায় ছেয়ে গেছে। আবিরের হৃদয়ে গহীনে চলমান উত্তাল ঢেউ সামলে অনুষ্ট কণ্ঠে উত্তর দিল, মাথা ব্যথা কমেছে? কিছুটা। মেহেন্দি দেওয়া শেষ? 1 হাত বাকি। আবির কিছুটা ততষ্ট হয়ে জানতে চাইল, নাম লেখেনি তো? না। আবির মৃদু এসে বলল, আচ্ছা, নাম কিন্তু আমি এসে লিখব। কালকের জন্য 2টো শাড়ি পছন্দ করেছি, কোনটা নিব বল? মেঘ ঠোঁট বেঁকিয়ে শক্ত কণ্ঠে বলল, আপনার যেটা ভালো লাগে সেটাই নিন। আমার তো দুটোই ভালো লেগেছে। আমি ভাবছিলাম দুটোই নিয়ে নেব, কিন্তু সাকিব বলছে বিয়ের শাড়ি নাকি একটাই নিতে হয়। এই জন্য কনফিউশনে পড়ে গেছি। মেঘ ভ্রু গুটিয়ে ধীর কণ্ঠে জানতে চাইল, আপনি আবার কবে থেকে কুসংস্কার মানতে শুরু করেছেন? তোর সাথে মিশতে মিশতে আমি যেন কেমন হয়ে যাচ্ছি। কথায় আছে না, সঙ্গদোষে লোহা ভাসে। মেঘ ক্ষুদ্র চোখে তাকে আস্তে করে বলল, দেখান শাড়ি। আবির ক্যামেরা ঘুরিয়ে আস্তে করে শাড়ি দেখাচ্ছে। মুনিয়াপু 1 হাতে মেহেন্দি দেওয়া শেষ। এর মধ্যে আকলিমা খান এসে খাওয়ার জন্য ডেকে গিয়েছেন। এই সুযোগে মেঘ ঝটফট বিয়ের শাড়ি, বৌভাতের লেহেঙ্গা পছন্দ করে দিয়েছে। মুনিয়াপু খাওয়া শেষ করে আসতেই মেঘ কল কেটে 1 হাত বাড়ালো। 2 হাতে মেহেন্দি দেওয়া শেষে মুনিয়াপু চলে গেছে। আসিফ আর আরিফ ওনাকে বাসা পর্যন্ত পৌঁছে দিয়ে এসেছে। মিমের রুমে মেহেন্দি দেওয়ার ধুম লেগেছে। বর্ণ অল্প স্বল্প মেহেন্দি দিতে পারে, তাই যত পিচ্ছি ছিল সবাইকে এক নাগারে মেহেন্দি দিয়ে দিচ্ছে। মিমকেও বর্ণার মেহেন্দি দিয়ে দিয়েছে। জান্নাত সহ ওর 2 থেকে 3 জন মেহেন্দি আর্টিস্ট ফ্রেন্ড আছে, যারা রিয়া, সোনালি আরও অনেকজনকে মেহেন্দি দিয়ে দিচ্ছে। বর্ণা মেহেন্দি দেওয়ার ফাঁকে একবার মেঘের রুমে এসে দেখে গেছে, তখনও মেঘের মেহেন্দি দেওয়া শেষ হয়নি। মেঘের মেহেন্দি দেওয়া শেষে অনেকক্ষণ হলো। 1 হাত পুরোপুরি শুকালেও অন্য হাত এখনও শুকনো রয়েছে। কথায় কথায় মানুষজন বলে মেহেন্দির রং যত গাঢ় হয় জামাই তত বেশি ভালোবাসে। এই জন্য মুন্নি আপু বলেছেন মেহেন্দি যত বেশি সময় রাখবে রং তত গাঢ় হবে। এই জন্য মেঘ চিন্তা করছে আজ সারা রাতেও মেহেন্দি তুলবে না। মেঘ একটা ব্যালকনিতে দাঁড়িয়ে আপন মনে ভাবছে, আবিরের দেশে ফেরা, প্রথম দেখা, গান গাওয়া, বাইকে ওঠা, কাশবনে যাওয়া, আবিরের জন্মদিন পালন করা, মাহিষাপুর বিয়ে, নিউ ইয়ার, ভ্যালেন্টাইন সহ প্রতিটি ঘটনায় মেঘের চোখের সামনে স্পষ্ট ভাবছে। সেই সাথে বারবার মনে তোলপাড় চালাচ্ছে মুনিয়াপুর বলা রাজকুমার আর রাজপুত্রের কাহিনী।
কাহিনীটা একটা মানুষের ভালোবাসা ঠিক কতটা নিখুঁত হতে পারে, ছোট বয়স থেকে এত বিচক্ষণ চিন্তাভাবনা করতে পারে। এর মধ্যে আবির তানভীররা শপিং শেষ করে বাসে এসেছে। আবির গেট দিয়ে ঢুকে নিচ থেকে কিছু সময়ের জন্য মেঘের দিকে তাকিয়ে রইল। আলোকসজ্জায় লাল নীল সবুজ গোল্ডেন বেগুনি রঙের আলোতে মেঘের মায়াবী আদলখানা বারংবার রং পাল্টাচ্ছে। তাই দেখে আবির খেল হারালো। তানভীর ডাক দিয়ে মনোযোগ সরে গেছে। সঙ্গে সঙ্গে বাড়ির ভেতরে ঢুকলো। ড্রয়িং রুমে বিয়ের কেনাকাটা দেখতে দেখতে সবাই হুড়মুড়িয়ে খেয়ে পড়েছে। বন্যা, জান্নাত, মিমরাও ওপর থেকে ছুটে এসেছে, কিন্তু মেঘের কোনো হদিশ নেই। মালিয়া খান প্রশ্ন করলেন, মেঘ কোথায়? যার জিনিসপত্র তারই হদিশ নেই। এই মিম, মেঘকে ডেকে নিয়ে আয় তো। আবির তৎক্ষণাৎ বলে উঠল, আমি যাচ্ছি। এতক্ষণ মুরব্বীদের ভিড়ে আবিরের অনাকাঙ্ক্ষিত কথা শুনে মালিয়া খান কপাল কুঁচকালেন। আমি কারো উত্তরের প্রতীক্ষা না করে দ্রুত পায়ে সিঁড়ি দিয়ে উঠেছে। মেঘের মামিরা সহ আরও অনেকে এদিকে তাকিয়ে আছে। মালিয়া খান তানভীরের দিকে তাকিয়ে চোখ রাঙালেন। তানভীর সঙ্গে সঙ্গে বলল, ওই যে বিয়ের শাড়ি খুলছি, সবাই শাড়ি দেখো। এদিকে আবির মেঘের রুমে ঢুকে সরাসরি ব্যালকনিতে এসেছে। আবিরের পায়ের শব্দে মেঘের কোনো প্রতিক্রিয়া দেখা গেল না। আবির আচমকা মেঘকে পেছন থেকে জড়িয়ে ধরল। মেঘের পরনে জলপাই রঙের শাড়ির পাড় বিদীর্ণ করে আবিরের শক্তপোক্ত হাত মেঘের নিভাজ উদর আটকে ধরেছে। অন্য হাত দিয়ে কানের পাশে চুলগুলো সরিয়ে ঘাড়ে মাথা রাখলো। আকস্মিক ঘটনায় মেঘ ভীতিগ্রস্ত হয়ে ঘাড় ঘোরালো। আবিরের উপস্থিতি টের পেয়ে পুনরায় মাথা সোজা করে ফেলেছে। আবিরের গাঢ় নিঃশ্বাস মেঘের ঘাড়ে পড়েছে। আবির মেঘের মিশ্রণ গলায় মৃদু চুমু খেয়ে অত্যন্ত নমনীয় কণ্ঠ বলল, আড়াল থেকে অপেক্ষার দিন তো ফুরিয়ে এসেছে। এখন সদর দরজায় দাঁড়িয়ে আমার জন্য অপেক্ষা করার অনুমতি পেয়ে যাচ্ছিস। আবির শ্বাস ছেড়ে পুনরায় বলতে শুরু করলো, গত 2 বছর তোকে দেখেও না দেখার মতো চলেছি। কথায় কথায় রাগ দেখিয়েছি, তোর অনুভূতি উপলব্ধি করার চেষ্টা করিনি। সব কিছুতে ব্যস্ততা দেখিয়ে তোকে কষ্ট দিয়েছি, কিন্তু বিশ্বাস কর, আমি সব কিছু করেছি তোকে হারানোর ভয়ে। আমি এখনও আতঙ্কে আছি, কালকের দিনটা পার করার অপেক্ষায় আছি। অপ্রকাশিত আনন্দের অন্তরালে আমার এক নভস্থল ভয় জমে আছে। তোকে পূর্ণাঙ্গরূপে আমার করে পাওয়ার আশঙ্কা আমার মস্তিষ্কে স্থির থাকতে দিচ্ছে না। আমি তোকে বড্ড বেশি ভালোবাসি মেঘ। ছোটবেলা থেকে নিজেকে একটা কথাই সবসময় বলতাম, মেঘ আবিরের হাসির কারণ, মেঘকে কষ্ট দেওয়া ভীষণ বারণ। অথচ দেখ, গত 2 বছরে অনিচ্ছা সত্ত্বেও তোকে কতবার কষ্ট দিয়েছি, কতভাবে কাঁদিয়েছি, যার জন্য আমি নিজেকে আজও ক্ষমা করতে পারি না। গত 2 বছরে যা ঘটেছে সব ভুলে যাস প্লিজ। আজ এই মুহূর্তে থেকে আমরা নতুন জীবন শুরু করতে যাচ্ছি, যে জীবনে কেউ কাউকে ইচ্ছাকৃত কাঁদাবে না, কষ্ট দেবে না। প্রতিনিয়ত নবরূপে একে অপরের প্রেমে পড়ব, আর নতুনভাবে ভালোবাসার সূচনা হবে। তুই রাজি তো? আবির থামতেই মেঘ নাক টানা শব্দ কানে বাজল। মেঘ ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছে আর ঘন ঘন শ্বাস ফেলছে। আবির মেঘকে ছেড়ে আতঙ্কিত কণ্ঠে বলে উঠল, এই মেঘ, কাঁদছিস কেন? আবিরের হাত থেকে মুক্তি পেতে মেঘ আকস্মাৎ আবিরের দিকে ঘুরে আবিরকে জড়িয়ে ধরে কান্না করতে করতে বলল, আপনি আমাকে মাফ করে দেবেন প্লিজ। আমি না জেনে বুঝে আপনাকে অনেক কষ্ট দিয়েছি। স্বার্থপর মতো সবসময় নিজের দিকটাই চিন্তা করেছি। একটি বারের জন্য আপনার আবেগ, অনুভূতি, কষ্ট, দুঃখ নিয়ে ভাবিনি, খুশি নিয়েও ভাবিনি। আমি মাত্র 2 বছরে আপনাকে পেতে পাগল প্রায় হয়ে গিয়েছিলাম, অথচ আপনি 15 বছর আমার দেওয়া কষ্ট নীরবে সহ্য করে গেছেন। আপনার নিগুড় প্রেমানুভূতির সামনে আমার 2 বছরের ভালোবাসা আজ ফিকে হয়ে গেছে। আপনাকে যে পরিমাণ কষ্ট দিয়েছি, সেই কষ্ট আমি আজীবন ভালোবেসে পরিশোধ করতে পারবো না। আমি আপনাকে ভালোবাসি, খুব ভালোবাসি, কিন্তু সেটা আপনার ভালোবাসার কেবলমাত্র 1%। আপনি আমাকে প্লিজ মাফ করে দেবেন। আবির মেঘকে আলতোভাবে জড়িয়ে ধরে মৃদুস্বরে বলল, আপু সব বলে দিয়েছে তোকে? হ্যাঁ, এর জন্যই বলি, মেয়েদের পেটে আসলে কোনো কথা থাকে না। মেঘ আর কিছু বলছে না। আবিরের মুখে মুখ গুছে এমনভাবেই কেঁদে যাচ্ছে। মেঘের চোখের পানিতে আবিরের টি শার্ট ভিজে গায়ের সঙ্গে লেপটে গেছে। মেঘের 2 হাত আবিরের পিঠ থাকায় মেঘের মেহেন্দির রাঙা হাতের মেহেন্দি ডিজাইন অল্প স্বল্প দাগ আবিরের পিঠে লেগে গেছে। মেঘে কয়েকবার থামাতে গিয়েও বলতে পারিনি। মেঘ যখন হামছেই না, তখন আবির বাধ্য হয়ে উষ্ণ স্বরে মেঘের কানে কানে বলতে শুরু করলো, সমস্যা নেই, তোর 1% আর আমার 99% ভালোবাসার ফলস্বরূপ আমাদের আহিয়ার আগমন হবে। তবুও তুই এভাবে কাঁদিস না প্লিজ। আহিয়ার কথা কানে শুনতে মেঘ লজ্জায় আড়ষ্ট হয়ে আবিরকে কাছে থেকে দূরে সরিয়ে দিল। আবির তপ্ত স্বরে পুনরায় বলল, তুই বললে কাল থেকে প্ল্যানিং শুরু করি।
মেঘ ফোঁস করে বলে উঠল, না। আবির সহস্য বলে উঠল, আজকের পরে তুই কান্না করলে তোর কোলে আরেকটা কাঁদনে বাবু ধরিয়ে দেব, তারপর দুজন মিলে কান্না করিস, ঠিক আছে? মেঘ লজ্জায় চিবুক নেমে গলায় ঠেকিয়েছে। আবির মেঘের চোখ মুখ মুছে মেঘকে নিয়ে নিচে এসেছে। ততক্ষণে তানভীর, সাকিব আর আসিফ মিলিয়ে মোটামুটি সব কিছু দেখিয়ে ফেলেছে। মেঘ আসতে মেঘকে পুনরায় দেখানো শুরু করলো। আবির স্থির দৃষ্টিতে মেঘের দিকে তাকিয়ে আছে। আচমকা রিয়া এসে বিড়বিড় করে ডাকলো, ভাইয়া। আবির নড়েচড়ে উঠে উত্তর দিল, জি। ভাবি হিসেবে বলছি, আপনার বইয়ের ভালোবাসার নিশান আপনার পিঠে লেগে আছে। অন্য কেউ দেখার আগে টি শার্টটা পাল্টে আসুন। আবির চোখ নামিয়ে ভীরু হেসে চটজলদি উপরে চলে গেছে। মেঘ সব জিনিসপত্র মোটামুটিভাবে দেখে নিয়েছে। অল্প স্বল্প মাথা ব্যথা নিয়েও আবার কান্না করায় মেঘের মাথার ব্যথা বাড়তে শুরু করেছে। ঘুমে চোখ টুলছে। মেঘ তড়িঘড়ি করে ঘুমাতে চলে গেছে। আবির ফ্রেশ হয়ে টি শার্ট পাল্টিয়ে যেতে যেতে শোনে মেঘ ঘুমিয়ে গেছে। মিম, আইরিন আর বন্যা মেঘের রুমের সামনে দাঁড়িয়ে গল্প করছে। আবির ভেতর যেতে চাইলে ওরা শক্ত কণ্ঠে বাধা দেয়। আবির নির্বাক চোখে তাকিয়ে ভাবছে, কারণ তখনও মেঘের হাতে নিজের নাম লেখা বাকি। মিম আর আইরিন আবিরকে কোনোভাবে রুমে ঢুকতে দেবেই না। তাদের শর্ত একটাই, আবির যদি মেঘের হাতে নিজের নাম লেখে তাহলে আবিরের হাতেও তাদের মেঘের নাম লিখে দেবে। আবিরের মেহেন্দি দেওয়ার কোনো ইচ্ছে ছিল না, কিন্তু মেঘের হাতে নাম লিখতে হবে শুধুমাত্র সেই কারণে তাদের শর্ত মেনে নিয়েছে। আবির ঘুমন্ত মেঘের দুই হাতে অতি সন্তর্পণে নিজের নাম লিখে দিয়েছে। তারপর আইরিন আর বন্যা আবিরের দুই হাতে মেঘের নাম লিখে দিতে শুরু করেছে। বিছানায় মেঘ ঘুমাচ্ছে, তাই ওরা সবাই ফ্লোরে চাদর বিছিয়ে বসেছে। তানভীর আবিরের রুমে যাচ্ছিল। আচমকা মেঘের রুম থেকে আবিরের কণ্ঠ শুনে থমকে দাঁড়ালো। দরজা থেকে উকি দিয়ে বলল, আমি কি আসতে পারি? আইরিন বন্যার দিকে এক পলক তাকিয়ে হেসে বলল, কাউকে না জ্বালিয়ে আসতে পারো। তানভীর ভেতরে ঢুকেই আইরিনের মাথায় একটা গাঁটটা দিল। আবিরের হাতের দিকে তাকিয়ে উদাস ভঙ্গিতে বলল, আজ আমার বিয়ে হয়নি বলে কেউ একবারের জন্য মেহেন্দি দেবে না নাকি? জিজ্ঞাসা তো করতে পারে। পুরা কপাল আমার। বন্যা মাথা নিচু করে মৃদু হাসল। মিম পাশ থেকে আলতি কণ্ঠে বলল, দেখো আপু, দিয়ে দিয়েছে। তানভীর ঠোঁট বাঁকিয়ে শক্ত কণ্ঠে বলল, বুঝলাম না, যে কজনের হাত দেখলাম সবাই একজনেরই নাম লিখেছে। সে একজন কি পুরো বাড়ির দায়িত্ব নিয়ে নিয়েছে নাকি? ঠিক আছে, দায়িত্ব যখন নিয়েছে আমাকেও দিয়ে দিতে পারে। বর্ণা মাথা নিচু করে মনোযোগ দিয়ে মেহেন্দি দিচ্ছে। তানভীরের কথা শুনেও না শোনার মতো ভান করছে। আইরিন কপাল গুটিয়ে রাগে স্বরে বলল, তানভীর ভাইয়া, তোমাকে আগেও সাবধান করেছি, কাউকে জ্বালাতন করতে পারবে না। তানভীর ভারী কণ্ঠে বলল, আমি কি মেহেন্দি দেবো না? আমাকে কি মেহেন্দি দিয়ে দেবে না? আবির আকস্মাৎ গুরুভার কণ্ঠে বলে উঠল, এই আইরিন, তানভীরের হাতে একটা ব্যাঙের ছাতা এঁকে দে তো। ব্যাঙের ছাতা দিয়ে ব্যাঙের একটা ঠ্যাং দিস, ঠিক আছে? বন্যা, মিম, আইরিন তিনজন একসাথে হেসে উঠল। তানভীর মুখ ফুলিয়ে রাগি চোখে তাকিয়ে বলল, অভদ্র জামাই বউয়ের বড় ভাইকে যথাযথ সম্মান করে না। আবির শক্ত কণ্ঠে বলল, পার্সোনালি দেখা করবেন ভাইজান, আপনাকে একদম শর্মের চূড়ায় পৌঁছে দেব। আবিরের মেহেন্দি দেওয়া শেষ হতেই আবির উঠে যেতে যেতে বন্যাকে উদ্দেশ্য করে বলল, এই অবুঝ ছেলেটাকে একটু মেহেন্দি দিয়ে দিও। আবিরের কথাটা বলতে দেরি হলো, তানভীরের হাত বাড়াতে দেরি হলো না। বন্যা তপ্ত স্বরে জানতে চাইল, কি লিখবো? তানভীর ভাবছে। মিম পাশে বসে বলল, এবিসিডি লিখে দাও, ই পর্যন্ত লিখে দিলেই হবে। তানভীর চোখ ঘোরাতে বন্যা আবারও জিজ্ঞাসা করলো, আপনার নাম লিখে দেবো? হাতে কেউ নিজের নাম লেখে? তাহলে কি লিখবো? তোমার ইচ্ছা। জান্নাত আইরিনকে ডাকছে। আইরিন ওদের টাটা দিয়ে চলে গেছে। মিমের ঘুম পাচ্ছে, তাই মিমও গিয়ে মেঘের পাশে শুয়ে পড়েছে। বন্যা তানভীরের হাতে ছোট ছোট একটা ডিজাইন এঁকে দিয়েছে। প্রায় শেষের দিকে তানভীরের হাতে একটা অংশ দেখিয়ে মোলায়েম কণ্ঠ বলল, এখানে বি লিখে দাও। বন্যা সঙ্গে সঙ্গে ভ্রু কুঁচকে স্পষ্ট দৃষ্টিতে তাকে প্রশ্ন করলো, বি কেন লিখবো? আমার ইচ্ছে তাই। আমি পারবো না। কেন পারবে না? এমনি। লিখতে বলেছি, লেখো। বি মানে কি? বিজি। হোয়াট? আমি খুব ব্যস্ত, তাই বিজি লিখবো। তাতে তোমার কোনো সমস্যা? ডিজাইনের কাজ ডিজাইন করো, এত কথা বলে না। বনা একদম ছোট্ট করে বি লিখে দিয়েছে, যাতে স্পষ্ট না ভাসে। তানভীর নিজের হাতটা ভালোভাবে দেখে আকল কণ্ঠে বলল, বাহ, তুমি তো খুব বুদ্ধিমতী। বর্ণা মনে মনে আড়ালো, নিজের নামের অক্ষর বড় করে লিখে নিয়ে নিজে ফাঁসার কোনো ইচ্ছে নেই আমার।
তার মেয়ে চলে গেছে। বন্যা দরজা বন্ধ করে মেঘের পাশে গিয়ে শুয়েছে। আজ 3 ফেব্রুয়ারি, আবির মেঘের বিয়ের দিন। বিয়ে উপলক্ষে শহরের প্রথম সারির একটা কমিউনিটি সেন্টার বুকিং দেওয়া হয়েছে। সকলের দাওয়াত শেষে আবির মেঘকে পার্লারে নিয়ে গেছে। আজও মোজাম্মেল খান চেয়েছিল তানভীর যেন মেঘকে নিয়ে যায়, কিন্তু আবিরের সেসবে পাত্তা না দিয়ে নিজেই নিয়ে গেছে। মেঘ আজ তেমন কথা বলছে না, বারবার শুধু হাতের দিকে তাকাচ্ছে। এক হাতে বাংলায় লেখা আবিরের মেঘ, আরেক হাতে লেখা সাজিদুল খান আবির। আবির যেতে যেতে মেঘকে নিয়ে কিছু কাজ আর দায়িত্ব বুঝিয়ে দিয়েছে। মেঘকে নামিয়ে দিয়ে বাসায় ফিরে যাওয়ার সময় সাবান নিয়ে আবির রেডি হয়ে গেছে। আবিরের কেবল সারবানিটা পড়েছে। এর মধ্যে আইরিন আর মিম তাদের সাজুনি নিয়ে হাজির। গতকাল রাতের মতো আজও তারা আবিরকে সাজাতে চলে এসেছে। নামাজের পরপর আবিরও রওনা দিয়েছে। এই পর্যায়ে এক বাড়ির মানুষজন 2 ভাগে বিভক্ত হয়ে গেছে। মেঘকে নিয়ে মোজাম্মেল খান, মালিহা খান, মেঘের মামা বাড়ির আত্মীয় স্বজন, তানভীর, বন্যা, মিম, এমনকি ফুফিরাও কমিউনিটি সেন্টারে পৌঁছে গেছে। বিয়ের গেটে 2 পক্ষ মুখোমুখি হয়েছে। রাকিব, রাসেল, সাকিব, লিমনরা সবাই আবিরের পাশে। অন্যদিকে তানভীরের কয়েকজন বন্ধু আসিফ, আরিফ, মিম, বন্যা, আইরিন ওরা গেট আটকে দাঁড়িয়ে আছে। আইরিনের ডিমান্ড শুনে রাকিব আবিরের দিকে তাকিয়ে মজার ছলে বলে উঠল, নিজের বউ নিজে নিবি, তাও আবার এত ডিমান্ড? আবির পাশ ফিরে রাকিবের দিকে ক্ষুদ্র চোখে তাকিয়ে অত্যন্ত মোলায়েম কণ্ঠে বলল, ও চাইলে হাসিমুখে জীবনটাও দিতে পারি, তাহলে সেখানে কিছু টাকা তো সামান্যই, তাকে পাওয়ার জন্য সামান্য ডিমান্ড আর এমন কি বল? রাকিব তত্ত্বস্বরে বলল, আবেগ ছেড়ে বিবেক নিয়ে কথা বল। বুঝছি তুই বউ পাগল, বউয়ের জন্য যা খুশি করতে পারিস, তাই বলে যা বলবে তাই করবি? ও শুধু আমার আবেগ না, আমার চিত্তচাঞ্চল্যের এক ফালি সুখের আভাস। হয়েছে, বুঝেছি, বজ্জাত ছেলে, তোর জন্য একটু মজা করতে পারবো না? আবির আর চোখে তাকিয়ে মলিন হাসলো। আবিরের কানে কানে রাকিব কিছু বলতে বলতে চেয়েছিল, কিন্তু রাকিব সেই কথা না শুনে আবির থেকে কিছুটা দূরে সরে রাগী স্বরে বলতে শুরু করলো, তোর আর কোনো কথাই আমি শুনছি না। তানভীর মুচকি হেসে বলে উঠল, রাকিব ভাইয়া, তোমার যা মজা করার ইচ্ছে আমার বিয়েতে করো, আমার বন্ধুর বিয়েতে মজা করার আশা ছেড়ে দাও। তুইও যে তোর ভাইয়ের মতো আচরণ করবি না তার কি গ্যারান্টি আছে? শত হোক, তোদের রক্ত একই তো। আলী আহমেদ খান ভেতর থেকে হুঙ্কার দিলেন, গেট থেকে ভেতর পর্যন্ত আসতে কতক্ষণ লাগবে তোমাদের? আবির তৎক্ষণাৎ চোখে ইশারা দিল। রাকিব টাকা বের করে দিতে চলে যাচ্ছে। আইরিন, মিম, রিয়া জোরজবস্তি করে নিয়েছে। আবিরকে মালা পরিয়ে সাদা গোলাপ দিয়ে ভেতরে নেওয়া হয়েছে। আলী আহমেদ খান, মোজাম্মেল খান সহ আরো কয়েকজন একসঙ্গে বসে আছে। আবির ঢুকতেই আলী আহমেদ খান ডাকলেন, আবির, একটু এদিকে আসো। আবির ততষ্ট হয়ে বলল, জাস্ট 1 মিনিট আব্বু, এক্ষুনি আসছি। আবির সবাইকে ফেলে চটজলদি মেঘের সাথে দেখা করতে চলে গেছে। কম বেশি সবাই গেটের কাছে ছিল, তাই মেঘের আশেপাশে তেমন বড় কেউ নেই। আদি সহ আরো কয়েকটা পিচ্চি ছোটাছুটি করছে। আবির মেঘের কাছাকাছি এসে কোমল কণ্ঠে সালাম দিল। মেঘ ও সালামের উত্তরে কণ্ঠে সালামের উত্তর দিল। আবির মেঘের সামনে এসে দুই হাঁটুতে ভর দিয়ে বসে কিছুটা ঝুঁকে ঘোমটার আড়ালে থাকা মেঘকে এক পলক দেখে নিল। আবিরের অনবৃত্তে কাণ্ড দেখে মেঘ অলক্ষিতভাবে হেসে ফেলল। আবির মেঘের মুখের পানে গম্ভীর মনোযোগে চেয়ে ঠোঁট কামড়ে হেসে নেশাতে কণ্ঠে বলল, একটু ভয়ে ছিলাম, তাই দেখতে এসেছি, কিছু মনে করিস না কেমন? মেঘ তপ্ত দৃষ্টিতে তাকিয়ে ঠান্ডা কণ্ঠে বলল, আপনাকে রেখে পালাবো না, আপনি নিশ্চিন্তে থাকতে পারেন। আবির চটজলদি মেঘের হাতে আলতোভাবে চুমু খেয়ে ততষ্ট কণ্ঠে বলল, আব্বু ডাকছে, এখন যাই। আবির সামনে যেতেই আলী আহমেদ খান জিজ্ঞাসা করলো, কোথায় গিয়েছিলে? আবির মাথা নিচু করে বিড়বিড় করে বলল, মেঘকে দেখতে। 5 মিনিট কথা বলার জন্য রেখেছিলাম, এটাও সহ্য হয়নি তোমার? আবির নিরুদ্বেগ ভঙ্গিতে বলল, আসলামই তো এখন, বলুন। আবিরের নিরুদ্বেগ ভাগভূমি দেখে মোজাম্মেল খান ঠোঁট চেপে আসতেন, সাথে আবিরের বড় মামা মৃদু হাসতেন। তবে আলী আহমেদ খান ছেলের কর্মকাণ্ডে বেশ ক্ষুব্ধ। আবির 2 থেকে 4 মিনিট কথা বলে আবারও মেঘের কাছে চলে গেছে, কিন্তু ততক্ষণে মেঘের চারপাশে সবাই জড়ো হয়ে গেছে। আবিরের আব্বু, রাকিব, মেঘের আব্বু, তানভীর কাজের সাথে কথা বলে সবকিছু ঠিকঠাক করছে। মেঘ আবিরের উপস্থিতিতে তাদের সম্মতি নিয়ে মৌলিকভাবে বিয়ের কাজ শেষ করেছে। বিয়ের যাবতীয় কাজ শেষে খাওয়া দাওয়ার পর্ব শুরু হয়েছে। মেঘ, আবির, বন্যা, তানভীর, রাকিব, সাকিব সবাই একসঙ্গে খেতে বসেছে। খেতে খেতে টুকটাক খুনসুটিও চলছে। মিরাজরা এসেছে অনেকক্ষণ হবে, কিন্তু মেঘের জন্য বন্যা ওদের সাথে ঠিকমতো কথা বলতে পারছে না।
ওর কিছুক্ষণ পরে সিফাত এসেছে। আলী আহমেদ খান সিফাতকে দেখে এগিয়ে গিয়ে হাসিমুখে কথা বলতে শুরু করেছে। এদিকে মোজাম্মেল খান বেশ কিছুক্ষণ যাবৎ চিন্তিত। সিফাত কিছুটা দূরে যেতেই মোজাম্মেল খান কিছুটা চিন্তিত স্বরে ডাকলেন, ভাইজান। হ্যাঁ বল। আবির আর মেকির বিয়ের কাজ কি শেষ? হ্যাঁ, কেন? না মানে কাবিনের কাজটা বাকি রয়ে গেল না? আলী আহমেদ খান গরুভার কণ্ঠে বললেন, ছেলে আমার, মেয়ে তোর। সবচেয়ে বড় কথা, তারা দুজনে দুজনকে মন থেকে ভালোবাসে। তুই কাবিন দিয়ে কি করবি? তারপরেও যদি তোর মনে হয় তাহলে ঘরোয়াভাবে বসে সেটা সমাধান করা যাবে। আমি এভাবে বলতে চাইনি। আলী আহমেদ খান কপাল গুটিয়ে ধীর কণ্ঠে বললেন, বিবাহ সম্পূর্ণের জন্য বা বিবাহ বৈধ হওয়ার জন্য কাবিননামা অপরিহার্য না। কাবিননামা একটা আইনি ব্যবস্থাপনা মাত্র। প্রাপ্তবয়স্ক দুজন ছেলে মেয়ের সম্মতি নিয়ে সব নিয়মকানুন মেনেই বিয়ে হয়েছে। এতে দুশ্চিন্তা করার কিচ্ছু নেই। আলী আহমদ খান একাল হেসে ফের বললেন, এখন খেতে চলো। চলো। মেঘান আবিরের ফটোশ্যুট চলছে। বন্যা কাছে দাঁড়িয়ে আছে, যেন মেঘের কোনো সমস্যা হলে ঝটফট যেতে পারে। বন্যার আব্বু আম্মু ভাই আর বোন এসেছিল। খাওয়া দাওয়া করে মেঘ আবিরের সাথে কয়েকটা ছবি তুলে কিছুক্ষণ আগে বেরিয়েছে। বোনেরা চলে যাওয়ার খানিক বাদে আচমকা তানভীর এসে বন্যার পাশ ঘেঁষে দাঁড়ালো। তানভীরকে দেখে বন্যা কিছুটা সরে যাওয়ার চেষ্টা করলো। তানভীর সহসা শীতল কণ্ঠে বলল, তারপর বলো, তুমি বিয়ে কবে করছো? বন্যা ভ্রুকুচকে বলে উঠল, মানে বিয়ে করবে না? আগে আপুর বিয়ে হোক, তারপরে ভেবে দেখব। তানভীর মনমরা হয়ে উঠল। ও, বন্যা ভনিতা ছেড়ে প্রশ্ন করল, কেন বলুন তো? তোমার বেস্ট ফ্রেন্ডের বিয়ে হয়ে যাচ্ছে, তোমার খারাপ লাগছে না? খারাপ কেন লাগবে? মেঘ তার প্রিয় মানুষকে বিয়ে করতে পেরেছে, এতে তো আমি খুব খুশি। তোমার প্রিয় বলতেই মোজাম্মেল খান দূর থেকে উচ্চস্বরে ডাকলে, তানভীর। তানভীর ভয়ে আঁতকে ওঠে। ও বাবা বলে তড়িৎ গতিতে বন্যার পাশ থেকে সরে গেছে। বন্যা উদ্বেগহীন চোখে তাকিয়ে আনমনে হাসলো। বাইরে তানভীর যত রাগারাগি ভাব নিয়ে থাকুক না কেন, বাসায় ভেতরে সে আপাদমস্তক ভীতু একটা ছেলে। মিম টেবিলে মাথা রেখে মুগ্ধ চোখেছে আবির আর মেয়েকে দেখছে। মেঘের চোখে মুখে লজ্জা লজ্জা ভাব থাকলেও আবিরের চোখে লজ্জার ছিটে ফোটাও নেই। নতুন জামাই যেসব গুণাবলী থাকা প্রয়োজন তার একটাও আবিরের মধ্যে নেই। এই একবার মেঘের সাথে দুষ্টুমি করছে, আবার তানভীর রাকিবের সাথে দুষ্টুমি করছে। ছবি সুন্দর না হলে ফটোগ্রাফারের মাথায় গাঁটটা দিয়ে স্টাইল শিখিয়ে দিচ্ছে। মিম সেগুলো মনোযোগ দিয়ে দেখছে। আরিফ একটা আইসক্রিম মিমের সামনে রেখে মৃদুস্বরে বলল, খেয়ে নাও। মিম মাথা তুলে তাকে প্রশ্ন করলো, আমি কেন খাবো? গরমের মধ্যে আইসক্রিমটা খেলে তোমার ভালো লাগবে, তাই নিয়ে এসেছি। মিম গম্ভীর মুখে বলে উঠল, আমার ভালো কবে থেকে চিন্তা করতে শুরু করেছো তুমি? যেভাবে এদিক সেদিক হোঁচট খাচ্ছ, চিন্তা না করে উপায় আছে? মিম মুচকি হেসে আস্তে করে বলল, তুমি ধাক্কা না মারলেই হতো। শেষ বিকেলের দিকে হালিমা খানরা বাসায় চলে এসেছেন। মেঘ আর আবিরকে বরণ করার প্রস্তুতি নিচ্ছেন। কাজের ফাঁকে মালিয়া খান আকলিমা খান প্রশ্ন করছেন, তোর মেয়ের বিয়েতে তুই খুশি তো বোন? হালিমা খান মুচকি হেসে বললেন, একটা কথা বলবো আফা? বলো। আবিরের সাথে মেঘের বিয়ে ব্যাপারে আমি আরও অনেকদিন আগে ভেবেছিলাম। সত্যি? আমাকে বলিসনি কেন? কিভাবে বলতাম বলো? এই বাড়ির পুরুষদের কিছু বলতে গেলে ভয় লাগে, অন্ততপক্ষে বিয়ে বিষয়ে। প্রথমে মেঘের আব্বুকে বলতে চেয়েছিলাম, কিন্তু ওনার ছেলে দেখার তোড়জোড় দেখে আর বলতে পারিনি। তারপর একদিন আকলিমার কথায় কথা এমনিতেই বললাম। সে তো ভয়ে শেষ, আমাকে সঙ্গে সঙ্গে বারণ করেছে যেন তোমাকে কিছু না বলি। আমি সব ভুলে একদিন তোমাকে বললে ফেলতাম চেয়েছিলাম, তৎক্ষণাৎ তোমাদের অতীতের ঘটনা মনে পড়ে গিয়েছিল। আমার উল্টোপাল্টা চিন্তার জন্য বাসায় যেন নতুন কোনো অশান্তি সৃষ্টি না হয়, এর জন্য আর কিছু বলিনি। আবিরের আম্মু শীতলকণ্ঠে জানালেন, যা হয়েছে ভালোই হয়েছে, ছেলেমেয়েরা পছন্দ করেছে, ভাইয়ে ভাইয়ে সিদ্ধান্ত নিয়েছে, এতে আমাদের কোনো হাত নেই। মেঘের আম্মু মুখ ফুলিয়ে শ্বাস ছেড়ে মৃদুস্বরে বলতেন, আমার মেয়েটার জন্য একটু ভয় হচ্ছে আফা। কেন? আমি জানি আবির মেঘকে অনেক পছন্দ করে, সারা জীবন আগলে রাখবে, কিন্তু সব কিছুর পরেও আবিরের শরীরে ভাইজানের রক্তই বইছে। তাছাড়াও রাগটাও বেশি। রাগের মাথায় মেঘের সাথে যদি খারাপ আচরণ করে। মালিয়া খান মলিন হেসে বললেন, এখনই এত ভয় পাচ্ছিস কেন? ওর তো আমাদের চোখের সামনে থাকবে, যা হবে দেখা যাবে। সন্ধ্যার আগে আবির মেঘ বাসায় এসেছে। ওদের বারণ করেছে দুধ মিষ্টি খাইয়ে। বাকি নিয়মকানুন শেষ করে নিয়ে মেঘকে নিয়ে মালিয়া খান ভেতরে চলে যাচ্ছে। এদিকে আবির ড্রয়িং রুমে দাঁড়িয়ে নির্বাক চোখে তাকিয়ে আছে।
সবার পূর্ণ মনোযোগে মেঘের দিকে। আবির ভ্রুকুচকে প্রশ্ন করলো, আমি এখন কি করব? মালি এখন তপ্ত ছেড়ে বলল, তোর যা ইচ্ছে তাই কর গিয়ে। আবির দাঁতে দাঁত চেপে বিড়বিড় করলো, বউটাকে নিয়ে গেলে অন্তত দেখতে তো পারতাম। বন্যারা পরের গাড়ি দিয়ে আসছে, তাই একটু দেরি হয়েছে। মিম, আইরিন আর বন্যা গেটের কাছে আসতেই তানভীর গুরুবার কণ্ঠে ডাকলো, বন্যা। বন্যা সহ আইরিন আর মিম স্পষ্ট চোখে তাকিয়েছে। তানভীরা তৎক্ষণ বলে উঠল, আমি বন্যাকে ডেকেছি, তোদের নাম বন্যা? না। তাহলে ওইভাবে তাকিয়েছিস কেন? বন্যা মৃদু হেসে বলল, কিছু বলবেন? সঙ্গে সঙ্গে মিম, আইরিন একসঙ্গে বলে উঠল, কিছু বলবা? তানভীর মুখ ফিরিয়ে রাগী স্বরে বলল, না। মিম আর আইরিন বন্যাকে নিয়ে চলে যাচ্ছে। তানভীর কয়েক মুহূর্ত তাকিয়ে থেকে আবিরের কাছে গেল। আবির কপাল কুঁচকে এক দৃষ্টিতে বন্যার দিকে তাকিয়ে থেকে বলল, ভাইয়া, তোমার বিয়েটা তো শেষ হলোই, এবার আমারটা নিয়ে একটু ভাবো। আবির চোখ ঘুরিয়ে তানভীরের দিকে তাকিয়ে রাজভারী কণ্ঠ বলল, আগামী 2 বছর এ বাড়িতে আর কোনো বিয়ে হবে না। আমি চাকরি নিলেও না। না। কেন? আমার বউ অন্ততপক্ষে 2 বছর এ বাড়িতে একমাত্র বউ হয়ে রাজত্ব করবে। তোর বউয়ের বউ ফিল, আমার বউয়ের বউ ফিল শেষ হওয়া না হওয়া অবধি তোর ভাবিকে নিয়ে আসবো, ততদিন তুই নিজেকে গুছা। তাই বলে 2 বছর? দেখ তানভীর, তুই আমার থেকে বয়সে 2 বছরের ছোট, তাই বিয়েটাও 2 বছর পর করা উচিত। তাছাড়া আমি তোর বোনের মানসিক শান্তিকে ব্যাঘাত দিতে চাই না। তোকে 6 মাসের মধ্যে বিয়ে করালাম, সব কিছু ঠিকঠাক চললো। কোনো একদিন, হয়তো আজ থেকে 10 বছর পর, মেঘ আমার কাছে এই অভিযোগটা করলো, তখন আমি কি করব? ওকে কি এই দিনগুলো ফিরিয়ে দিতে পারবো? তানভীর মনমরা হয়ে বলল, থাক, আমি আর কিছু বলবো না। তানভীর মন খারাপ করে চলে যাচ্ছে। আবির মৃদু হেসে ফের ডাকলো, কিন্তু তানভীর আর তাকালো না। অবশ্য তাকালেও বিশেষ কোনো লাভ হবে কিনা জানা নেই, কারণ আবির যা ভেবে রেখেছে তাই হবে। তানভীর জোরপূর্বক কোনো কিছু পরিবর্তন করতে পারবে না, আর না করতে চায়। আগামীকাল আবিরদের বাসায় অনুষ্ঠান হবে। একেবারে কাছের মানুষজন ছাড়া অতিরিক্ত কোনো মানুষ থাকবে না। আবিরের চাচু চেয়েছিল একদিনের অনুষ্ঠান শেষ করতে, কিন্তু মোজাম্মেল খানের এত দ্বিমত ছিল। উনি মেয়ের বিয়ের জন্য এত বছর যাবৎ স্বপ্ন দেখেছেন, তাই আলী আহমেদ খান ওনার স্বপ্নকে বাস্তবায়ন করার সুযোগ দিয়েছেন। আবির আর রাকিব সন্ধ্যার পরপরই বেরিয়েছে, ফিরেছে প্রায় 11টার নাগাদ। ততক্ষণে বাড়ি মোটামুটি শান্ত হয়ে গেছে। আবির নিজের রুমে যেতে যেতে মেঘের রুমটা দেখে গেছে। রুমের দরজা ভেতর থেকে বন্ধ। সন্ধ্যার পর থেকে মেঘের সাথে আবিরের আর কোনো কথা হয়নি। আবির 2-3 বার ডাকতেও গিয়েছে, কিন্তু আজ কোনো জানি সাহস পাচ্ছে না, তাই রুম থেকে এসে মেঘের রুমের নাম্বারে কল দিল। সারাদিন কান্দিতে মেঘ গভীর ঘুমে তলিয়ে আছে। আবিরের কল বাজতেই যাচ্ছে। মেঘের পাশ থেকে মাহমুদা খান ঘুম কণ্ঠে মেঘকে ডেকে বলল, মেঘ, ফোনটা সাইলেন্ট কর। মেঘ ঘুমের মধ্যেই নড়ে চড়ে উঠল, কিন্তু ফোন ধরল না। গতকাল রাতে আবিরের রুমে আসার ঘটনা ছড়াতে ছড়াতে বড়দের কান পর্যন্ত চলে গিয়েছে, তাই মাহমুদা খান ইচ্ছে করেই আজ মেঘের রুমে শুয়েছেন। মেঘের এক পাশে মাহমুদা খান, অন্য পাশে বন্যা শুয়েছে। 2বার কল কেটে পুনরায় কল বাজতে শুরু করেছে। বন্যা মেঘের পাশ থেকে ফোনটা একটু তুলতেই আবিরের ছবি বেশি উঠেছে। বন্যা আস্তে করে বলল, এই মেঘ, ভাইয়া কল দিয়েছে। ভাইয়া নামটা শুনতেই মেঘের গভীর ঘুম কেটে গেছে। ঘুম চোখে পিটপিট করে কল রিসিভ করে কানে ধরল। বোনের ওপাশ থেকে আবিরের মোলায়েম কণ্ঠস্বর শোনা গেল, আমার বউটা এখন কি করছে? মেঘ ঘুম কণ্ঠে বলল, ঘুমাচ্ছে। আবির মুচকি হেসে বলল, কিন্তু আমার যে তার সাথে কথা বলতে ইচ্ছে করছে। সকালে বলবো। না, এখনই বলতে হবে। মাহমুদা খান আস্তে করে বলল, মেঘ, ফোনটা রেখে ঘুমাও। মেঘ ফিসফিস করে রেখে দেওয়ার কথা বলছে, কিন্তু আবির নাছোড়বান্দা, কথা তার বলতে হবে। আবির তপ্ত স্বরে বলল, চল ছাদে যাই। কেন? আমার চাঁদটাকে খুব দেখতে ইচ্ছে করছে। এখন ছাদে যেতে পারবো না। ছাদের কথা শুনে মাহমুদা খান রাগী স্বরে বলে উঠলেন, এই আবির, ফোনটা রাখবি তুই? আর একটা রাত সহ্য করতে পারিস না? পর্বটা কিন্তু শেষ হয়ে গেছে। কেমন হয়েছে অবশ্যই জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন। আসছি আজকে, ধন্যবাদ।